মনে পড়ে অনেক কথা, এখানে গল্প নয়, সত্য ঘটনা বলা হয়। সব লেখার শুরুটা সুন্দর হয় না। কিছু লেখা শুরু হয় বুক ফাটা কান্না ও চোখের জল দিয়ে। আজ যখন ডায়েরির পাতাগুলো উল্টাচ্ছি, আমার মুডটা হঠাৎ করেই বদলে গেল। একটা অজানা করুণ বুক ফাটা কান্না গ্রাস করলো আমায়। ভেতরটা কেঁপে উঠেছিল, সব কিছু ওলটপালট হয়ে গেল। চোখের জল ধরে রাখতে পারছিলাম না। সব কিছু ঝাপসা হয়ে গেল আমার। মনে হচ্ছিল সেই গ্রামে অভিজিৎবাবু আজও অঝরে কাঁদছে তার ভালোবাসার জন্য। তার কান্নার শব্দে বাতাস যেন ভারী হয়ে উঠেছে। কিছু ক্ষত কখনো শুকায় না, তারা সময়ের সাথে সাথে আরও গভীর হয়। 90 বছরের সেই পুরনো গল্পটি, ডায়েরির পাতাটি যখন খুললাম, পুরো ঘরটাই ভিজে মাটির গন্ধে ভরে উঠেছিল। স্মৃতি যখন অভিশাপ হয়ে দাঁড়ায়, তখন মৃত্যুও শান্তি দিতে পারে না। অভিজিৎবাবুর সেই না বলা কথাগুলো আজও যেন এই ডায়েরির পাতায় আর্তনাদ করে ফিরি। তিনি কাউকে খোঁজেন, হয়তো তার শাশ্বতীকে। আজকের গল্পটা একটু অন্যরকম। আমার পরিচিত এক দিদার নাম ছিল শাশ্বতী। আজ আর তিনি বেঁচে নেই, কিন্তু ওনার ছেলেমেয়ের মুখে শোনা এই গল্প, ওনাদের অনুরোধে আজ আমি আপনাদের কাছে শোনাচ্ছি সেই করুণ গল্প। আজ থেকে প্রায় 90-95 বছর আগেকার কথা। এক প্রত্যন্তর গ্রামে, মুর্শিদাবাদ জেলার অন্তর্গত দিদার বাড়ি ছিল। ছোটবেলা থেকেই শাশ্বতী ছিলেন খুব সহজ সরল একান্নবর্তী পরিবারের একটি মাত্র বোন, খুব আদরের। পরপর অনেকগুলো দাদার পর সেই শাশ্বতী দিদা একটি মাত্র বোন, সাধারণত সবার চোখের মনি। দাদাদের প্রাণ বললেও কম বলা হয়। সেই মেয়েটি এতটাই সহজ সরল ও শান্ত ছিল, সেই সহজ সরলতার জন্য মাঝে মাঝে তাকে বকাও খেতে হতো। তাকে যেখানে বসিয়ে দেওয়া হতো সেখানেই বসে থাকতো। সেই সময় স্কুলে যাওয়ার তেমন চল ছিল না, তাই বাড়িতেই দাদাদের কাছে যতটুকু পড়াশোনা হয় আর কি। শাশ্বতী দিদারা যে গ্রামে থাকতেন, খুব সুন্দর গ্রাম। যেমন তার প্রাকৃতিক সৌন্দর্য, তেমনই গাছপালায় ভরা। মাঠের পর মাঠ, ধান ক্ষেত। সেই সময় বেশিরভাগ মানুষের আয় ছিল চাষের জমি থেকে। দিদার বাড়ির বেশিরভাগটাই ইনকাম হতো ওই জমিগুলো থেকে। প্রচুর জমি ছিল দিদার। দিদার বাবা গত হওয়ার পর দিদার দাদারা সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। দাদারা যখন মাঠে থাকতেন, তখন সেই ছোট্ট দিদা গুটি গুটি পায়ে গিয়ে দাদাদের মাঠে খাবার দিয়ে আসতো, জল দিয়ে আসতো। সবটাই দায়িত্ব সহকারে তিনি পালন করতেন। দেখতে শুনতে দিদা ডানাকাটা পরি ছিল না, আবার খারাপও ছিল না। ওই গ্রামের মেয়েরা যেমন হয়, কোমর পর্যন্ত চুল, শ্যামবর্ণ গায়ের রং ও মাঝারি গঠন ও সুস্বাস্থ্যের অধিকারী। এবার আসি আসল কথায়। দিদা গ্রামের যে পাড়াটিতে থাকতো, সেই পাড়ার 2-3টে বাড়ি পার করে রাস্তার ঠিক উল্টো দিকে একটা প্রতিবেশী বাড়ি ছিল। সেই বাড়িতে থাকতো এক যুবক, যে দিদার থেকে ওই 2 বছরের বড় ছিল। ছোট থেকেই একই সঙ্গে গ্রামের বাড়িতে খেলা করা, মাটির উঠোনে দৌড়ঝাঁপ করা, একই সঙ্গে পুকুরে স্নান করা, ঝগড়া করা, এমনকি মারামারি করতেও বাকি রাখত না। দুজনের বাড়িতে মাঝে মধ্যে দুপুরে মধ্যাহ্ন ভোজটাও সেরে ফেলতো কখনো সখনো। কারণ গ্রামের দিকে এখনও লক্ষ্য করা যায়, প্রতিবেশীরাই যেন বাড়ির সদস্যের মতো হয়ে উঠত সেই সময়। কিন্তু যেহেতু আজ থেকে 90-95 বছর আগেকার কথা, আবার গ্রামের পরিবেশ, সব কিছুর মধ্যে অনুশাসন ও সংযমের সীমারেখা বাঁধা ছিল। সেই কারণে বন্ধু হলেও দিদার যখন 10 বছর বয়স হলো, তখন দিদার মা ও দাদারা দিদাকে জানিয়ে দিয়েছিল, এবার তুমি বড় হয়ে গেছো, তাই আর বাইরে খেলাধুলা নয়, এবার থেকে ঘর সংসারের কাজে মন দাও। আর সেদিন থেকেই দিদা ঘরবন্দি হয়ে যায়, কারণ তখন 10 বছর মানেই সে বিয়ে দেওয়ার উপযুক্ত পাত্রী। দিদা কোনোদিনই বাড়ির লোকের অবাধ্য ছিল না, তাই সবার কথা শুনেই চলতে আরম্ভ করেছিল। কিন্তু কে জানে, সেই ছোট্ট দিদার সেই ছোট্ট প্রতিবেশী বন্ধুটি মনে মনে দিদাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছিল। সে এতটাই ভালোবেসে ফেলেছিল যে এক পলকের জন্য দিদাকে চোখে হারাতো। দিদার সঙ্গে হঠাৎ করে কথা বলতে না পারা, খেলতে না পারা,
ঝগড়া মারামারি করতে না পারা আর দিদার সেই ঘরবন্দি অবস্থা ও কিছুতেই মানিয়ে নিতে পারছিল না। ছটফট করত দিদার সঙ্গে একটু দেখা করতে, একটু কথা বলতে, একটু ঝগড়া করতে, একটু দৌড়ঝাঁপ করতে, একটু পুকুরে গিয়ে ঝাঁপাই পিটতে। কিন্তু হঠাৎ করে এগুলো যে বন্ধ হয়ে যাবে সে স্বপ্নেও কোনোদিন ভেবে উঠতে পারেনি। আমরা জানি গ্রামের দিকে কিন্তু মাটির দোতলা বাড়ি হতো, আর তাদের দোতলা বাড়ির জানালা দিয়ে দিদার বাড়ির উঠোনটা খুব ভালোভাবে দেখা যেত। সে সারা দিন ওই জানালায় বসে থাকতো, কখন দিদা উঠোনে আসবে আর সে দিদাকে দেখে তার চোখ ও মন শান্ত করবে। কিন্তু কোনোদিনই একটিবারের জন্য তার সেই মনের সুপ্ত ভালোবাসার কথা কাউকেই জানাতে পারেনি, এমনকি নিজের মাকেও না। একে গ্রামের ব্যাপার, তার উপর লোকসমাজের ভয়, সবটাই যেন ওনাকে আষ্টে পিষ্টে বেঁধে দিয়েছিল। মনে সেই সুপ্ত যন্ত্রণা নিয়ে এইভাবেই দিন কাটছিল ওনার। কিছুতেই যেন মেনে নিতে পারছিল না যে দিদার সঙ্গে সে এখন আর খেলতে পারে না, একসঙ্গে গল্প করতে পারে না। দিদা এখন আর একটিবারের জন্য ওদের বাড়ি যায় না, বা সেও দিদার বাড়ি এখন আসতে আগের মতন পারে না। ওই না পারাই বলা যেতে পারে, কেন দিদার বাড়িতে কড়া নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল, তুমি বড় হয়ে গেছো। আর পাড়ার ছেলের সঙ্গে খেলাধুলো, এটা তো সেই সময় ভাবনা চিন্তার বাইরেই ছিল। তাই সে সারাদিন জানলায় বসে শুধু অজুহাত খুঁজত। কোনো অছিলায় দিদার বাড়ি যদি আসা যায়, দিদার মাকে ওই ছেলেটি অর্থাৎ অভিজিৎ বাবু কাকি বলে ডাকত। আর মাঝে মাঝে দিদাদের বাড়ির সামনে এসে, ও কাকি, কাকি তোমায় কিছু এনে দিতে হবে দোকান থেকে, দাও না, আমি তো দোকান যাচ্ছি। কাকি গো, আমি কি দাদাদের খাবার দিয়ে আসবো মাঠে? শুধু তাই নয়, তোমাদের গোয়ালের গরুগুলো কি বেঁধে দেব? এইসব আরও কত কি। কিন্তু একটিবারের জন্য কেউ বুঝতে পারেনি তার সম্পূর্ণ হৃদয় জুড়ে শুধু দিদাই বিরাজ করত, তার সেই এই আনাগোনা এবং অজুহাতগুলো। দিদার বয়স তখন 14 বছর। দিদার বিয়ের সম্বন্ধ আসে। এতগুলো ভাইয়ের একটিমাত্র বোন, খুব ধুমধাম করে দিদার বিয়ে তোড়জোড় শুরু হয়। এদিকে ওই ছেলেটির বয়স তখন 16 বছর, কৈশোরের গণ্ডি পেরোবে। দিদার বিয়ের কথায় তার ভেতরে ওঠে এক মহাপ্রলয়, বুক ফেটে যায়। কি করে থাকবে সে দিদাকে ছাড়া? একসঙ্গে নাই বা খেলতো, নাই বা ঝগড়া করত, কিন্তু দিদা তো চোখের সামনেই ছিল। কিন্তু তার বিয়ে হয়ে গেলে সে কিভাবে বাঁচবে? একটা কথা কি বলতো, সেই সময় যখন কেউ কাউকে মন দিয়ে ভালোবেসে ফেলতো, সেই ভালোবাসা কিন্তু জীবনের প্রথম ও শেষ ভালোবাসাই হতো। এর মাঝখানে আর হয়তো কেউ স্থান পেত না। দিদার বিয়ের দিন ঠিক হয়ে গেল, আর সেটা শুনেই ছেলেটা প্রায় খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। কেমন যেন অগোছালো তার বেশভূষা হয়ে যায়, মাথার চুল কেমন উস্কো ফুস্কো, এক ভয়ানক উদাসীনতা তাকে গ্রাস করল। এইসব দেখার পর তার বাড়ির লোক তাকে জিজ্ঞেস করতে থাকে, কি হয়েছে বল, কেন দিন দিন তুই এমন হয়ে পড়ছিস? কিন্তু ওই যে বুক ফাটলেও মুখটি ফোটে না, বুকের কষ্ট বুকে রেখেই তার পরিণতি করুণ থেকে করুণ হয়ে উঠতে থাকে। অবশেষে ছেলের এই অবস্থা দেখে তার মা একদিন খুব কান্নাকাটি শুরু করে এবং তাকে জিজ্ঞেস করে, বল তোর এমন অবস্থা কেন হচ্ছে? ছেলেটি কিছুতেই বলতে চায় না, কিন্তু মায়েরও সেই চোখের জল সে সেদিনকে মানতে পারেনি। সেই দিন ছেলেটি তার মায়ের কাছে সব কিছু খুলে বলল। কিন্তু যখন সে জানালো তার মাকে, তখন অনেক দেরি হয়ে গেছে। দিদার তখন বিয়ের দিন ঠিক হয়ে গেছে, আর হাতে গোনা কয়েকটা দিন। তাই কিছু করা গেল না। ছেলেটির মা ছেলেটিকে নিয়ে তার বাপের বাড়ি চলে যায় 1 মাসের জন্য। কারণ চোখের সামনে দিদার বিয়ে সে যদি দেখে সহ্য করতে না পারে, দিদার বিয়ে হয়ে যায়। দিদা এতটাই সহজ সরল ছিল যে কেন ছেলেটি এমন হয়ে গেল, কেন ছেলেটির এই পরিণতি হলো, কেন ছেলেটি বারবার তার বাড়িতে আসতো, এইটুকু বোঝার মতন ক্ষমতা দিদার সেই সময় ছিল না। আর থাকবেই বা কী করে? তার বয়সটাই বা কতটুকু, মাত্র তো 14 বছর বয়স।
এখনকার দিনে হয়তো 14 বছর বয়স মানে একটি বাচ্চা শিশু, কিন্তু তখনকার দিনে 14 বছর মানে সে একজন পরিপূর্ণ নারী। তখন তার বাড়ির লোক চিন্তা করে তাকে কতক্ষণে কন্যা দায়গ্রস্ত থেকে মুক্তি পাবে। আমরা জানি সেই সময় মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর বাপের বাড়ি আসাটা খুবই কম হতো, কারণ বারবার বাপের বাড়ি আসাটা নিন্দের কারণ হতো। তাই অষ্টমঙ্গলার পর দিদা প্রায় 2 বছর পর বাপের বাড়ি এসেছিল। তখন দিদা দুটো বাচ্চাও হয়ে গেছে, একটি 1.5 বছর আর একটি জাস্ট সবে হয়েছে কোলে। কিন্তু এই 2 বছরে সেই ছেলেটি নিজের পড়াশোনা বন্ধ করে দেয়, ও নিজেকে ঘরবন্দি করে ফেলে, কারোর সঙ্গে মেশে না, কারোর সঙ্গে কথা বলে না, শুধু ঘরে বসে কি যেন বলে যায় এক মনে। আর খাওয়া দাওয়া বলে যে কোনো বস্তু আছে সেটা তার জীবন থেকে প্রায় চলেই গিয়েছিল। এর মধ্যে ছেলেটির মা হঠাৎই মারা গিয়েছিল, তাই ছেলেটির যে আরও এক অসহায় অবস্থা হয়ে পড়ে। মা যেমন যত্ন করে খাওয়ানো, খেয়াল রাখা, সেটা তো অন্য কেউ সেভাবে করতে পারে না। তাই ধীরে ধীরে না খেয়ে অযত্নে একা ঘরে পড়ে থাকতে থাকতে ছেলেটির টিবি রোগ হয়ে যায়। ও একদিন রাতের অন্ধকারে সবার অজান্তে সে অজানা দেশে পাড়ি দেয়। ভুলে যাব ফিরে দেখার হবে না আমার মনের সেই ছবি রেখেছি আড়ালে আমার মনের সেই ছবি রেখেছি আড়ালে তাকে আর এভাবে ফিরে পাওয়া যাবে না। এই যে এত কিছু হয়েছিল, ছেলেটি দিদাকে ভালোবেসেছিল, সেটা তখনও পর্যন্ত গ্রামের একটি লোকও জানতো না, এমনকি আমার দিদাও না। ইতিমধ্যে সেই ছেলেটি বাবা তাদের গ্রামের বাড়ি বিক্রি করে অন্যত্র চলে যায়। আর দিদা এতদিন পর বাপের বাড়ি বেড়াতে এসেছে বলে কেউ আর দিদাকে ছেলেটির মৃত্যুর সংবাদ দেয়নি। তাই দিদা জানতো তারা সবাই হয়তো অন্যত্র চলে গেছে। আর সেই সময় বিশেষ করে বিয়ের পর অন্য পুরুষের কথা জিজ্ঞেস করার তখনকার নিয়ম বহির্ভূত ছিল। তো যাই হোক, 2-3 দিন দিদার খুব ভালো কাটলো, কিন্তু তারপর থেকে দিদার চেহারার এক অদ্ভুত পরিবর্তন সবাই লক্ষ্য করলো। সব সময় উস্কো পুস্কো খোলা চোখগুলো কিরকম যেন বড় বড় লাল লাল, সারাক্ষণ ঝিম ধরে বসে থাকা, এবং সেই ছোট্ট বাচ্চা যেটা সদ্য দিদার হয়েছিল তাকে না খাওয়ানো, তার প্রতি কোনো খেয়াল, সব সময় ঝিম ধরে বসে থাকা, আর কেউ তার কাছে গেলেই হঠাৎ করে আক্রমণাত্মক হয়ে ওঠা। বাড়ির সবাই তখন খুব চিন্তায় পড়ে গেল। দিদাকে নিয়ে যাওয়া হলো ডাক্তারের কাছে। দীর্ঘদিন দিদার চিকিৎসা চলল, কিন্তু অবস্থার উন্নতি তো নয়, দিদার দিন দিন অবস্থা আরও খারাপ হয়ে যেতে লাগলো। তখন গ্রামের বয়স্ক লোকজন সিদ্ধান্ত নিল দিদাকে একবার ওঝা দেখাতে হবে, এবং সেই কথা মতো ওঝা দীর্ঘ 7 দিন ধরে ওঝা দিদার সঙ্গে তার ক্রিয়াগুলো করতে শুরু করলো। ওঝার সেই হৃদয় বিদারক ঝাড়ফুঁক সে চোখে দেখা যাচ্ছিল না, সত্যিই সহ্য করার মতন ছিল না। কি না গেছে দিদার ওপর দিয়ে। ওঝা বারবার আঘাত করে আর জিজ্ঞেস করে, বল কে তুই যে এই মেয়েটির উপর ভর করে বসে আছিস। অসহ্য যন্ত্রণা দেওয়া হতো দিদাকে, কিন্তু একদিন অবশেষে দিদার মুখ দিয়ে যা উচ্চারিত হলো আপনারা শুনলে হয়তো শিউরে উঠবেন। দিদার মুখ দিয়ে একটিই নাম, আমি অভিজিৎ। ওই যে সামনে বাড়িতে থাকতাম, মনে নেই তোমাদের? ওঝা আরও প্রহার করতে শুরু করলো, বলল তুই যে অভিজিৎ তার কি প্রমাণ আছে? তখন সে দিদার মুখ দিয়ে বলতে লাগলো, যাও একবার আমার বাড়িতে, অমুক জায়গায় গোয়াল ঘরের মাটির নিচে আমার লেখা সমস্ত চিঠিগুলো পোতা আছে। সত্যি সেদিন পাড়ার লোক ছুটে গেছিল ওই বাড়ি গোয়াল ঘরে, এবং মাটি খুঁড়ে সেই ছেঁড়া ছিন্ন 100-রও বেশি চিঠি সেই মাটির তল থেকেও পাওয়া গেছিল। কি খুব অবাক লাগছে, তাই তো? হ্যাঁ,
এটাই সত্যি, এটাই হয়েছিল। তারপর ওঝা যখন বলতে শুরু করলো, কেন কেন তুই মেয়েটাকে এত কষ্ট দিচ্ছিস, যা এক্ষুনি যা, ওর শরীর থেকে বেরিয়ে যা। কিন্তু ও কিছুতেই নারাজ, কোনোভাবেই সে দিদার শরীর থেকে বেরোতে চাইছে না। সে একটা কথাই বলে চলেছে, তোমরা জানো না আমি ওকে ভালোবাসতাম, তোমরা জানো না আমি শাশ্বতীকে ভালোবাসতাম, শাশ্বতী তো আমার, কেন দিয়েছিলে ওর বিয়ে, কেন দিয়েছিলে, কেন ও চলে গেল। এ কথা শোনার পর ওঝার ক্রিয়া আরও দ্বিগুণ বেড়ে গেল। গোটা গ্রাম শুদ্ধ লোক সেদিন দিদার বাড়ির উঠোনে ভেঙে পড়েছে। সবাই গোল করে দাঁড়িয়ে আছে, দেখছে সেই অদ্ভুত দৃশ্য। ওঝা যখন প্রচণ্ড প্রহার করছে দিদাকে, এমন সময় দিদার কান্না আওয়াজ, দিদার গলা দিয়ে কে যেন কাতরে কাতরে কাঁদছে আর বলছে, আমাকে এইভাবে মেরে তাড়িও না, আমি তো ওকে জীবনকালে পাইনি, এখন একটু আমি ওকে পেয়েছি, একটু থাকতে দাও না ওর মধ্যে আমাকে। আর চিৎকার করে কাঁদছে, একটু থাকতে দাও না ওর মধ্যে আমাকে। কেঁদে তখন ওঝা বলে, তুই যদি সত্যিই ওকে ভালোবাসিস তাহলে ওকে কেন কষ্ট দিচ্ছিস, তুই এক্ষুনি চলে যা। তুই যদি ওকে সত্যিই ভালোবেসে থাকিস তাহলে ওর মধ্যে থেকে তুই বেরিয়ে যা, তবেই তো বুঝবো যে তোর ভালোবাসা সার্থক। কি বলবো, ঠিক সেই মুহূর্তে দিদা, পাশে যে একটা পুকুর ছিল রাস্তা দিয়ে গেলে কিছুটা দূরে, দিদা সেই রাস্তা দিয়ে ছুটতে শুরু করে, ছুটতে সেই পুকুর পাড় দিয়ে ছুটতে শুরু করে। ছুটতে ছুটতে একটি গাছের নিচে এসে দিদা পড়ে অজ্ঞান হয়ে যায়। ওই যে দিদা পড়ে গেল, তারপর থেকে কিন্তু দিদা সম্পূর্ণ সুস্থ, একদম সুস্থ। যেটা ডাক্তারি বিদ্যায় দীর্ঘদিন চিকিৎসা করেও যে রোগ দিদা সারাতে পারেনি, সেই রোগ ওই পুকুর পাড়ে পড়ে যাওয়ার পরে দিদা পুরো সুস্থ হয়ে গেল। তাহলে এটাকে আপনারা কি বলবেন, রোগ নাকি ভূতে ধরা? বিজ্ঞানে আছে কি এর কোনো ব্যাখ্যা? বিজ্ঞানের ব্যাখ্যায় একে কি বলবো? এর যদি কোনো যুক্তি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই এই সত্য ঘটনাটি কেমন লাগলো এটি জানাবেন। আর এরকম গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে এই দিদিটিকে একটু সাপোর্ট করবেন। আপনাদের পরিপূর্ণ সাপোর্ট পেলে এরকম আরও অনেক ভালো ভালো গল্প আমি আপনাদের কাছে তুলে ধরার সাহসটি করে উঠতে পারবো।